চৌধুরীবাবুর একটা আলমারি কেনার দরকার ছিল। কাঠের আলমারি আজকাল কেউই পছন্দ করে না, স্টিলের আলমারির রেওয়াজটাই বেড়েছে। উনার বন্ধুরা পরামর্শ দিয়েছিল নতুন স্টিলের আলমারির যা দাম, তার চেয়ে বরং টেরিটি বাজার কিংবা চিনার বাজারে গিয়ে নিলামে জিনিস কেনাই ভালো। দামে কম পাবে আর জিনিসও পাবে খাঁটি। আজকাল ভেজাল জিনিসে একেবারে মার্কেট ছেয়ে গেছে। চৌধুরীবাবুর কথাটা ভারী মনে ধরেছিল। খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাংচুং ফু কোম্পানির একটা নিলামির কারবার আছে। প্রতি রোববার সকালে নাইবি আমলের আসবাব নিলাম হয়। অতএব এক রোববার রওনা দিলেন চ্যাংচুং ফু কোম্পানির নিলামির দোকানের উদ্দেশ্যে। সকাল 11:30 নাগাদ পৌঁছালেন চ্যাংচুং ফু কোম্পানির নিলামির দোকানের সামনে। চৌধুরীবাবু দোকানে ঢুকতেই দেখলেন হরেক রকমের বনেদি আসবাবে দোকানটা এক্কেবারে ভর্তি। সত্যি বিশাল দোকান। তার মধ্যে খুঁজে খুঁজে কোণার দিকে একটা নীল রঙের স্টিলের আলমারি পছন্দ হলো। বেশ বড় আলমারিটা, একটা আয়নাও লাগানো রয়েছে। আলমারিটা দেখে যেন মনে হচ্ছে অনেককাল পুরনো আলমারি, কিন্তু আলমারিটার উজ্জ্বলতা এক্কেবারে কমেনি। দোকানের চীনা কর্মচারী চৌধুরীবাবুর আগ্রহ দেখে বলল, পছন্দ যখন হয়েছে তবে একটা কাম করতে পারেন বাবু। বড় সাহেবকে গিয়ে বলেন 10 রুপিয়া জাঁচতে দিলেই আপনার হয়ে যাবে। চৌধুরীবাবু অবাক হয়ে বললেন, কি, কেন বলুন তো? এটা বুঝি ওই নিলামে বেচা হবে না? আগে না বাবু, এইটা বাড়তি মাল আছে, সেই কারণেই দেখছেন না একেবারে তফাতে রাখা রয়েছে। চৌধুরীবাবু ভাবলেন, তাই বটে, আলমারিটা সেজন্যই আলাদা রাখা আছে এবং এটার ধারে কাছে কেউই আসছে না। কিন্তু নিলামি জিনিস না হলে যে দামটা বেশি পড়ে যাবে, তাহলে নতুন কেনাই ভালো। আমার কথা শোনেন বাবু, এ বহুত ভালো মাল আছে। বড় সাহেবকে গিয়ে ধরুন, আজকাল এমন আলমারি কোথাও পাবেন না বাবু। বড় সাহেবকে গিয়ে ধরেন, খুবই অল্প দামে পেয়ে যাবেন। চৌধুরীবাবু অবাক হলেন, ব্যাপারটা বেশ সন্দেহজনক। বললেন, কই, খুলে দেখাও তো দেখি ভেতরটা কেমন। কর্মচারীটি পকেট থেকে আলমারির চাবিটা বার করে আলমারির দরজাটা খুলতেই একটা ঘ্যাঁচ করে বিকট শব্দ হলো। এমন বিচ্ছিরি আওয়াজ যে একেবারে ঘর শুদ্ধ লোক যেন চমকে উঠল। দোকানে যত লোক ছিল তারাও যেন বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। চৌধুরীবাবুরও এবার প্রায় পিলে চমকে ওঠার জোগাড়। দোকানের চীনা কর্মচারীটি এবার একগাল হেসে বলল, মত ঘবরাইয়ে বাবু, ভালো আলমারির এটাই তো গুণ। চোর ডাকু খুললেই আপনি জানতে পারবেন, ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। আলমারিটা ওয়ার্ড্রপও বটে। কাপড় জামা টানানোর ব্যবস্থা আছে, টাকা পয়সা সোনাদানা রাখার লকার আছে, দলিলপত্র ফাইল রাখার তাক আছে। ভেতরে কেমন জানি একটা মিষ্টি গন্ধ। মাথা ঝিমঝিম করে ওঠে, যেন নেশা ধরে যায়। দেখে শুনে যেন চৌধুরীবাবু বড্ড মায়ায় পড়ে গেলেন আলমারিটার। ঝোঁক চেপে গেল, আলমারিটা কিনতেই হবে। চীনা কর্মচারীটি বলল, পছন্দ হয়েছে তো? পছন্দ হবে তা তো জানা কথা। আর চলেন, এবার আপনাকে বড় সাহেবের কাছে নিয়ে যাই। তবে আলমারির পাল্লা বন্ধ করতে এক ফোঁটাও শব্দ হলো না। চৌধুরীবাবু ভাবলেন, এ তো ভারী অবাক আলমারি। তবে মনে মনে খুশিও হলেন। খুললে বিকট আওয়াজ হচ্ছে, হোক না, ক্ষতি কি? যখনই অন্য কেউ তার অজান্তে খুলতে যাবে তিনি টের পাবেন। তার ওপর তিনি একা মানুষ। বাড়িতে ওই ভাগ্নে বীরু আর ওই ঠাকুর কাম বিত্ত ওই জটিল, দুটোই ওই ধরিবার চোর। যতই এই কথা ভাবলেন মাথায় যেন একটা জেদ চেপে গেল। পার্টিশনের আড়ালে একটা চেম্বারে তাকে নিয়ে গেল কর্মচারীটি। চৌধুরীবাবু দেখলেন
ইয়া হোতকা মোটা গোলগাল প্রকাণ্ড একজন চীনা ভদ্রলোক বসে আছেন ওনার সামনে। একটু হেসে খুব খাতির দেখিয়ে ইংরেজিতে বললেন, হ্যাঁ বলুন স্যার, কি করতে পারি আপনার জন্য? চৌধুরীবাবু চেয়ারে বসে বললেন, আসলে বাইরের ওই আলমারিটা। ভদ্রলোক কথা কেড়েই বললেন, ও বুঝেছি বুঝেছি, তা বেশ তো, নিয়ে যান। বলে কি বিনা দামে দেবে নাকি? এমনভাবে বলছে কথাটা। চৌধুরীবাবু বললেন, কিন্তু ওই দাম টাম কেমন লাগবে যদি একটু বলেন। সেই চীনা ভদ্রলোক কুমড়োর মতো রাঙা ও বৃহৎ মুখে বিরাট একটা হাসি ফুটিয়ে বললেন, আপনার যা খুশি দেবেন, আমি কিছু বলবো না। সে কি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন চৌধুরীবাবু। ঠাট্টা করছে নাকি? হ্যাঁ স্যার, পছন্দ যখন হয়েছে তখন নিয়ে যান। তার মানেটা কি একটু বুঝিয়ে বলবেন? চৌধুরীবাবু জিজ্ঞেস করলেন। এইবার চীনা ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, আসলে ওই আলমারিটার মালিক ছিলেন হোয়া নামে আমার এক বন্ধু, আর তিনি এখন হংকংবাসী। যাওয়ার আগে জিনিসটা আমার কাছে দিয়ে বলে গেছে যেন জিনিসটার দাম নিয়ে কারোর সাথে দরাদরি না করি। যদি কেউ খুব পছন্দ করে কিনতে চায় জিনিসটা, তবে সে হাতে তুলে যা দেবে আমাকে তা নিতে হবে। চৌধুরীবাবু অবাক হয়ে বললেন, তা আমি ছাড়া আর কারোর পছন্দ হয়নি বুঝি? না স্যার, হয়নি। এত বিচ্ছিরি আওয়াজ, বুঝলেন কি না? তেল টেল দিয়ে তো আওয়াজটা বন্ধ করা যেত, এটা কি কারোর মাথায় আসেনি? ভদ্রলোক আবার হাসলেন। না স্যার, ও আবার 4-5 কুইন্টাল তেল ঢাললেও যাবে না। এবার চৌধুরীবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, দেখুন, জিনিসটা যখন আমার পছন্দ হয়েছে তখন জিনিসটা আমিই নেব, আর ন্যায্য দাম দিয়েই নেব বলে পাঞ্জাবির ভেতর পকেট থেকে যা হাতে এলো চোখ বুজে টেবিলে রেখে দিলেন। তারপর বললেন, এখন তবে আশা করি জিনিসটা আমি নিয়ে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। এরপর চীনা ভদ্রলোক ডাক দিতেই একটা কর্মচারী ভেতরে ঢুকে এলো। ইনি আলমারিটা কিনেছেন, যাও কুলির ব্যবস্থা করো। আলমারি পৌঁছে গেল। চৌধুরীবাবু শোয়ার ঘরে জায়গা মতো দাঁড় করিয়ে চ্যাংচুং ফু কোম্পানির কুলিরা চলে গেল। ভাড়া দিতে গেলে ওরা নিল না, বাড়তি পয়সা নিলে ওদের ছাঁটাই করে দেবে কোম্পানি, এমনই কড়া নিয়ম। জটিল আর বীরু আলমারিটা দেখে বেশ প্রশংসা করল। চৌধুরীবাবু ওদের ব্যাপারটা টের পাইয়ে দিতে পকেট থেকে চাবি বার করে আলমারির দরজাটা খুললেন। আলমারির দরজা খুলতেই মনে হলো কানের মধ্যে গরম শীষে ঢুকে যাচ্ছে। বাড়ি শুদ্ধ যেন একেবারে কেঁপে উঠল। ওরে বাবা রে! জটিল দু কান চাপা দিয়ে চেঁচিয়ে উঠল, এ কি গো মামা, এ যে খুবই সাংঘাতিক ব্যাপার। চৌধুরীবাবু চমকে গিয়েছিলেন। এ বাড়ি এসে যেন আওয়াজটা 3 গুণ বেড়ে গেছে। দোকানে তো এত আওয়াজ ছিল না, কিন্তু কথাটা আর বললেন না। এরই মধ্যে চৌধুরীবাবু বুঝতে পারলেন বাড়ির নিচ দিয়ে চেঁচামেচির আওয়াজ আসছে। তাদের সকলের ধারণা বাড়ির ছাদ হয়তো ভেঙে পড়বে। সে এক হই হই কাণ্ড হয়েছিল। এইদিকে এই অদ্ভুত আলমারি কিনে চৌধুরীবাবু সমস্যায় পড়ে গেলেন। কোনো কাজেই লাগানো যাবে না যে, জিনিসপত্র রাখতে গেলে তো খুলতে হবে, এবং এ যা বোঝা যাচ্ছে খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশই বাড়তে থাকবে। চতুর্থবার খুললে না জানি কী প্রলয়ঙ্কর কাণ্ড হবে, তাই আর কি বন্ধ করে রেখে দিয়েছেন। তবে হ্যাঁ, একটা কাজ অবশ্য হচ্ছে, চুল আঁচড়ানো আর দাড়ি কামানো। সত্যি বলতে আয়নাটা খুব ভালো, পরিষ্কার প্রতিমূর্তি ফোটে, বরং চেহারা যেন সুন্দরতর দেখায়। চৌধুরীবাবু নিজের চেহারা সম্পর্কে এতকাল খুঁতখুঁতে ছিলেন। তার নাকটা বেজায় লম্বা এবং ডগাটা থ্যাবড়ানো। আলমারিটা ফেরত দেওয়ার কথা ভেবেছিলেন,
শুধু আয়নাটার খাতিরেই রেখে দিলেন। এক রাতে চৌধুরীবাবু গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। রাত তখন কটা তা ঠিক মনে নেই। হঠাৎ যেন ঘুমের মধ্যেই একটা অস্বস্তি ভাব অনুভব করলেন, যেন ঘরের হাওয়াতে একটা গুমোট ভাব। ঘুম ভাঙতেই বিছানার উপর উঠে বসলেন। ঘরটা প্রায় বেজায় অন্ধকার, কিন্তু আয়নার দিকে দেখে বোঝা যাচ্ছে যেন একটা কালো ছায়া চৌধুরীবাবুর দিকে তাকিয়ে রয়েছে। শুধুমাত্র তার চোখগুলো যেন অন্ধকারের মধ্যে জ্বলছে। চৌধুরীবাবু তাড়াতাড়ি ঘরের আলো জ্বালালেন, তারপর বিছানা ছেড়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ালেন। না, চোখের ভুল দেখলেন নাকি? এখানে তো কেউ নেই। না, চোখের ভুল উনি দেখেননি। চৌধুরীবাবুর সামনে যেন একটা ভৌতিক দৃশ্য ধীরে ধীরে ফুটে উঠল। হঠাৎ চমকে উঠে দেখলেন আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেঁটে চীনা লোক দাঁড়িয়ে রয়েছে। চৌধুরীবাবু সঙ্গে সঙ্গে ঘুরলেন, কিন্তু আশ্চর্য, চীনা কেন? কোনো লোকই তার পিঠের কাছে দাঁড়িয়ে নেই। তাহলে কি চোখের ভুল দেখলেন? ঘরের সমস্ত কোণায় চোখ বুলিয়ে যখন চৌধুরীবাবু কিছু দেখতে পেলেন না, তখন আবার আয়নার দিকে ঘুরলেন, আর ঘুরেই চমকে উঠলেন। হ্যাঁ, দিব্যি পিঠের কাছে চীনা লোকটা দাঁড়িয়ে আছে এবং মিটি হাসছে। ভয়ে যেন চৌধুরীবাবুর বুক ঢিপ ঢিপ করে উঠল। চৌধুরীবাবু বেশ সাহসী আর জেদি মানুষ, কিন্তু এই ব্যাপারটা দেখে যেন চৌধুরীবাবুর গায়ের রক্ত একেবারে হিম হয়ে গেল। ওরে বাবা, এবার যে আরো ভয়ঙ্কর ব্যাপার। সেই বেটে চীনা লোকটার গলার কাছটা কাটা এবং গল গল করে সেখান থেকে রক্ত ঝরছে, অথচ সে কেমন মিটমিট করে তাকিয়ে আছে। আর সহ্য করতে পারলেন না চৌধুরীবাবু, পরিত্রাহী আর্তনাদ করে উঠলেন, খুন 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 খুন। সেই রাতেও খুব হই হই কাণ্ড হয়েছিল। বিরুয়া জটিল ভেবেছিল চৌধুরীবাবুকে হয়তো ডাকাতে খুন করেছে, কিন্তু কোথায় খুন, কোথায় বা ডাকাত? চৌধুরীবাবু আলমারির সামনে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। ডাক্তারবাবু এসে ওষুধ দেওয়ার পর চৌধুরীবাবুর জ্ঞান ফিরেছিল। ঠিক তার পরের দিন টেম্পো ভাড়া করে আলমারি নিয়ে গিয়েছিলেন চ্যাংচুং ফু কোম্পানির দোকানে। কি স্যার, এত দেরি করে আসলেন যে? মানে, কিসের দেরির কথা বলছেন বলুন তো? এর আগে যারা আলমারিটা নিয়ে গেছিল তারা মাত্র তার পরের দিনই ফেরত দিয়েছে। আপনি প্রথম যিনি 5 দিন পর নিয়ে আসছেন। বুঝলেন কি না বাবু, জিনিস ভালো, তবে একটু গোলমেলে আছে।